আগুনের জবাব আগুনে, ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েল। রাতের অন্ধকার চিরে আলোর রেখা টেনে দিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। উত্তর ইসরায়েলের আকাশে তখন সাইরেনের আর্তনাদ, মানুষের ছোটাছুটি আর আয়রন ডোমের মরিয়া চেষ্টা। ঠেকাও, যেভাবেই হোক ঠেকাও। কিন্তু তেহরান সেদিন বার্তা দিয়ে দিল পরিষ্কার, সহ্যের বাঁধ ভেঙে গেছে। যেভাবে জ্বলে উঠল মধ্যপ্রাচ্যের আকাশ। গল্পের শুরু বৈরুতে। লেবাননের রাজধানীর দক্ষিণে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছিল হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য। ইসরায়েলের দাবি এটা নিরাপত্তার প্রয়োজন, কিন্তু ইরানের চোখে এটা ছিল সীমা লঙ্ঘন, একেবারে লঙ্ঘন রেখা পেরিয়ে যাওয়া। রোববার রাতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC 3 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েলের দিকে। লক্ষ্য উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটি। IRGC সরাসরি বলে দিল এই ঘাঁটি থেকেই লেবানন আর বৈরুতে হামলা চালানো হচ্ছিল। কাজেই এটাই আঘাতের উৎস, এটাই হবে পাল্টা আঘাতের গন্তব্য। 10টি ক্ষেপণাস্ত্র, একটি বার্তা। ইসরায়েলি সামরিক বাহিনী বুক ফুলিয়ে বলছে এখন পর্যন্ত সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এক সূত্র জানাচ্ছে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে। কিন্তু এখানে আসল প্রশ্নটা অন্য। ক্ষেপণাস্ত্র ঠেকানো গেছে কি যায়নি সেটা বড় কথা নয়। বড় কথা হলো ইরান এবার সরাসরি নিজের মাটি থেকে ট্রিগার টেনেছে। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, গত এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথমবার ইরান সরাসরি ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিল। এর আগে ছায়ার আড়ালে থেকে খেলতেন তেহরান, প্রক্সি বাহিনী, হিজবুল্লাহ, হুথি এদের দিয়ে কাজ সারতেন। কিন্তু এবার পর্দা সরিয়ে সামনে এসে দাঁড়িয়ে গেল ইরান। সতর্কবার্তা। IRGCর মুখের ভাষা। IRGCর বিবৃতিটা পড়লে গায়ে কাঁটা দেয়। তারা বলেছে রোববার রাতের অভিযান ছিল সতর্কবার্তা মাত্র। যদি আগ্রাসন অব্যাহত থাকে তবে পরের জবাব হবে আরো ব্যাপক। শুধু তাই নয়, তারা সরাসরি যুক্তরাষ্ট্রকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। IRGCর অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত ছিল সব ফ্রন্টে লড়াই বন্ধ হবে, কিন্তু হরমুজ প্রণালী, ওমান সাগর আর ভারত মহাসাগরে ইরানের জাহাজ ও উপকূলে একের পর এক হামলা চালিয়ে গেছে যুক্তরাষ্ট্র। নৌ অবরোধ তুলে নেওয়া হয়নি। কাজে ইরানের চোখে এই পাল্টা আঘাত অন্যায় নয়, এটা প্রতিশ্রুতি ভঙ্গের বদলা। আকাশ বন্ধ, পথ বন্ধ। ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কায় ইরান নিজের পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করে দিয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। সেই সাথে ইরাক ও সিরিয়াও তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। কারণটা সবারই জানা, ইসরায়েল ইরানে হামলা করতে গেলে সাধারণত এই দুই দেশের আকাশপথ ব্যবহার করে। মানে পথ রক্ষার চেষ্টা শুরু হয়ে গেছে। যুদ্ধের দাবা বোর্ডে সব গুটি নড়তে শুরু করেছে। ইসরায়েলের হুঙ্কার, ট্রাম্পের আহ্বান। ইসরায়েলি সূত্র CNN-কে জানিয়ে দিয়েছে ইরানের এই হামলার কঠিন জবাব দেওয়া হবে। দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সেনাবাহিনী উচ্চ সতর্কতায়। আগুন ট্রিগারের কাছেই আছে। আর এই আগুন নেভাতে মাঠে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে আলোচনা টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন। কিন্তু যে আগুন জ্বলছে, ট্রাম্পের এই ডাকে তা নিভবে কি? উত্তর এখনো অজানা। কি হতে পারে এরপর? মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন ছুরির ধারে দাঁড়িয়ে। একদিকে ইরান বলছে এটা ছিল সতর্কবার্তা, পরেরটা হবে অনেক বড়। অন্যদিকে ইসরায়েল বলছে কঠিন জবাব আসছে। মাঝখানে পুরো বিশ্ব তাকিয়ে আছে থরথর করে। ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল জুড়ে বেজেছে সতর্কতা সাইরেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সাময়িক যুদ্ধবিরতি থাকার কারণে গত এপ্রিল থেকে ইরান ইসরায়েলে কোনো হামলা করেনি। কিন্তু সম্প্রতি লেবাননে ইসরায়েলের টানা সামরিক অভিযানের পর ইরান তার অবস্থান বদলেছে। 7 জুন রাতে ইরান সরাসরি ইসরায়েলের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে ইসরায়েলও পাল্টা আঘাত করে। তারা ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহান শহরে বিমান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইসরায়েলের এই হামলার পরপরই ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইয়েমেন থেকে হামলার কারণে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে এবং নিরাপত্তার জন্য ইসরায়েল তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, ইরান ইসরায়েলের দিকে 11টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। যুক্তরাষ্ট্রকে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সতর্কবার্তা। ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করলেই মার্কিন ঘাঁটিগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হবে। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের অন্যতম প্রধান দল কাতাইব হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রকে একটি কঠোর সতর্কবার্তা দিয়েছে। তারা ঘোষণা করেছে ইসরায়েলি শাসক গোষ্ঠীর পক্ষে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তাদের বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এমনটা ঘটলে ইরাক সহ পুরো মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। প্রতিরোধ গোষ্ঠীটি স্পষ্টভাবে জানিয়েছে যে ইসরায়েলের ইশারায় যুক্তরাষ্ট্র যদি সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপ নেয় তবে ইরাকের মাটিতে থাকা সমস্ত মার্কিন ঘাঁটি ও স্বার্থ, পাশাপাশি পুরো অঞ্চলের মার্কিন স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের ক্রমাগত হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইরাকি গোষ্ঠীর পক্ষ থেকে এই হুমকি এলো।
ড্রোন ঝাঁকে কাঁপছে ইসরায়েল। এক ঝাঁক বিধ্বংসী এফপিভি ড্রোন আর রকেটের মুহুর্মুহু গর্জন, আর তাতেই মুহূর্তে তাসের ঘরের মতো ঘুরিয়ে গেল তেল আবিবের দুর্ভেদ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটন আর ইসরায়েল মিলে যখন হিজবুল্লাহকে মাইনাস করে লেবাননের ওপর একতরফা চুক্তি চাপিয়ে দেওয়ার আকাশ কুসুম কল্পনা করছিল, ঠিক তখনই রণক্ষেত্রের সমীকরণ পাল্টে দিল ইরানের প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ ড্রোন ঝাঁকের আত্মঘাতী আঘাতে উত্তর ইসরায়েলের সেটেলমেন্টগুলোতে সাইরেনের হাহাকার। রণক্ষেত্রের আসল নায়ক ইরান। মার্কিন ইসরায়েল অক্ষের চোখে সর্ষে ফুল দেখাচ্ছে তেহরান। লেবানন সীমান্তে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত যুদ্ধবিরতির নবায়নে নাটক চললেও মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর এখন কাচুমাচু অবস্থা। দক্ষিণ লেবাননে অপারেশন চালানোর সময় ইসরায়েলি সেনাদের উপর নেমে আসে সাক্ষাৎ জমদূত। ইরান অনুগত হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক বোঝায় অত্যাধুনিক এফপিভি ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানে আইডিএফ সেনাদের উপর। এই নিখুঁত ড্রোন হামলায় 4 ইসরায়েলি রিজার্ভিস্ট গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে উত্তর ইসরায়েলের ইয়াহা এবং নাফতালি এলাকায় আছড়ে পড়েছে একের পর এক রকেট। হামলার তীব্রতায় সীমান্ত জুড়ে বেজে ওঠে যুদ্ধের সাইরেন, আর ইসরায়েলি সেটলাররা প্রাণ ভয়ে বাংকারের দিকে দৌড়াতে গিয়ে রীতিমতো হাঁকঢাক জুড়ে দেয়। মার্কিন মদতপুষ্ট আইডিএফ ভেবেছিল তারা লেবাননকে বাগে এনে ফেলেছে, কিন্তু ইরান সমর্থিত যোদ্ধারা প্রমাণ করে দিল আসল খেলা তো কেবল শুরু। এদিকে হিজবুল্লাহর মিডিয়া উইং থেকে মুক্তি পাওয়া একটি নতুন যুদ্ধক্ষেত্রের ভিডিও পুরো মধ্যপ্রাচ্যে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইরানি প্রযুক্তির ড্রোন ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ঈগলের মতো চক্কর কাটছে। নিখুঁত সার্ভেইলেন্সের মাধ্যমে আইডিএফ এর সাজোয়া যান এবং সেনাদের অবস্থান ট্র্যাক করে একের পর এক ড্রোন কামিকাজে স্টাইলে আছড়ে পড়ছে তাদের ওপর। ভিডিওর প্রতিটি ফ্রেমে দেখা যাচ্ছে বিশাল বিস্ফোরণের পর ওঠা ধোঁয়ার কুণ্ডলী, যা দেখে তেল আবিবের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘাড়ের রগ চড়া হয়ে যাচ্ছে। ইসরায়েল যতই লেবাননের পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বোমা বর্ষণ করে মাশরুম ক্লাউড তৈরি করে নিজেদের বীরত্ব দেখানোর চেষ্টা করুক না কেন, ড্রোনের এই চোরাগোপ্তা ও নিখুঁত কামড় আইডিএফ এর মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে। এই পুরো লড়াইয়ের নেপথ্যে কারিগর এবং আসল নায়কের আসনে রয়েছে ইরান। ইসরায়েলি বাহিনী যখনই লেবাননের সেনাবাহিনী বা নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, তখনই তেহরান তার প্রতিরোধ ফ্রন্টের ঐক্য নীতি নিয়ে হুঙ্কার ছাড়ছে। সব খতিয়ান মেলালে দেখা যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই আধুনিক যুদ্ধে ইরান তার ছায়া বাহিনীদের মাধ্যমে ইসরায়েলের অপরাজেয় থাকার অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসন পর্দার আড়ালে হিজবুল্লাহকে ছাড়াই বৈরিক সরকারের সাথে এক জবরদস্তিমূলক চুক্তির ব্লু প্রিন্ট সাজিয়েছিল। লিতানি নদীর ওপার থেকে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং সেনা প্রত্যাহারের শর্ত দিয়ে তারা মূলত লেবাননকে ইসরায়েলের পায়ে দাস বানানোর চেষ্টা করছিল, কিন্তু তেহরানের মদতপুষ্ট এই প্রতিরোধ বাহিনী মার্কিনীদের সেই গুড়ের বালি ঢেকে দিয়েছে। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাশেম স্পষ্ট ভাষায় এই চুক্তিকে প্রত্যাখ্যান করে একে লেবাননের জনগণকে ধ্বংস করার রোডম্যাপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না লেবাননের মাটি থেকে শেষ ইসরায়েলি সেনা প্রত্যাহার হচ্ছে এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য শান্তি হবে এক আকাশ কুসুম কল্পনা। ইরানের পাল্টা হামলা, আমেরিকা এখন দিশেহারা। 7টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটার পর একটা মার্কিন লক্ষ্যবস্তু ধুলোয় মিশে গেল। যে আমেরিকা দশকের পর দশক মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ঘুরিয়ে এসেছে, আজ সে নিজেই কাঁপছে। কারণ ইরান এবার হাত গুটিয়ে বসে নেই, প্রতিটি হামলার জবাবে কয়েক গুণ শক্তিতে ফিরিয়ে দিচ্ছে। যুদ্ধবিরতি নামে একটি পাতলা পর্দা টাঙানো আছে বটে, কিন্তু সেই পর্দার আড়ালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা পাল্টা হামলার খেলা চলছে। সম্প্রতি মার্কিন বাহিনী আবার নতুন করে ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানল। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানালো তারা ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। কোথায়? হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে। পাশাপাশি দাবি করলো হরমুজ প্রণালীর দিক থেকে আসা ইরানের 4টি ড্রোনও ভূপাতিত করেছে তারা। ওই ড্রোনগুলো নাকি মার্কিন জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। কিন্তু এই হামলার জবাবে ইরান যা করলো তা দেখে মার্কিন কর্তারা নিজেরাই থ হয়ে গেল। মার্কিন বাহিনী বারবার কেশম দ্বীপকে নিশানা বানাচ্ছে, এর পেছনে কারণ আছে। হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম ইরানের সবচেয়ে বড় দ্বীপ। এই একটি দ্বীপ থেকে ইরান গোটা আশপাশে নজরদারি চালায়, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, এই দ্বীপের মাটির নিচে লুকিয়ে আছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। আক্রমণকারী বোর্ড, ক্ষেপণাস্ত্র লঞ্চার সব মাটির তলায় নিরাপদে।
মানে এই একটা দ্বীপ থেকেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ পরিচালনা করতে পারে ইরান। এই রণকৌশলগত দ্বীপটিকে ঘায়েল করতে পারলেই ইরানের শির দ্বারা ভেঙে যাবে, এই হিসাবেই বারবার এখানে আঘাত হানছে যুক্তরাষ্ট্র। কিন্তু আঘাত হানা আর ভাঙা এই দুটো এক জিনিস নয়। মার্কিন হামলার জবাবে ইরান বসে থাকেনি, বিন্দুমাত্র সুযোগ দেয়নি। পাল্টা হামলায় 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। লক্ষ্য কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি। ইরানি গণমাধ্যম জানালো সেই হামলায় মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন বাহিনী অবশ্য দাবি করেছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু এই দাবিতে কতটুকু বিশ্বাস রাখা যায়, কারণ এর আগেও বারবার মার্কিন বাহিনীর দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। ঢাকের কাঠি সরিয়ে নিলে আসল সুর বেরিয়ে পড়ে, সেটা বিশ্বের মধ্যে বুঝে গেছে। বিশ্লেষকদের মতে মার্কিন বাহিনী আসলে ছোটখাটো হামলা চালিয়ে ইরানের শক্তি ও প্রতিক্রিয়া পরখ করে দেখছে, বাক্যে খোঁচা দিয়ে দেখছে কতটা কামড়ায়। কিন্তু সমস্যা হলো এই বাক প্রতিটা খোঁচার জবাব দিচ্ছে নখ দিয়ে, দাঁত দিয়ে কয়েক গুণ বেশি শক্তিতে। বিশ্লেষকরা আরো বলছেন, যুদ্ধ হোক বা আলোচনা, কোনো পথেই ইরানকে বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে সামরিক হামলা, দুই দিক দিয়ে ইরান ঠেকিয়ে দিচ্ছে। ইরানের হামলায় আমেরিকা এখন সত্যিই দিশেহারা। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর বিশ্বের তেল বাণিজ্যের বিরাট একটি অংশ এই পথ দিয়ে যায়। এই প্রণালীতে যদি যুদ্ধ আরো ছড়িয়ে পড়ে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব অর্থনীতিতে কাঁপন লাগবে। ইরান সেটা জানে, আমেরিকাও জানে, তবু খেলা থামছে না। হামলা চলছে, পাল্টা হামলা চলছে। যুদ্ধবিরতির পাতলা পর্দা কতদিন টিকবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে গোটা দুনিয়া। আমেরিকার মধ্যপ্রাচ্যের দুর্গ গুঁড়িয়ে দিল ইরাক। ট্রাম্প এখন অনুতপ্ত। 20 বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে যে দুর্গ গড়ে বসেছিল আমেরিকা, সেই দুর্গ এখন ধ্বংসস্তূপ। কাতার, কুয়েত, বাহরাইন, একের পর এক মার্কিন ঘাঁটি কাঁপছে। আর ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো ছিল একটা ভুল সিদ্ধান্ত। যে হাতে আগুন ধরিয়েছিলেন সেই হাতেই পুড়ছেন এখন। কাতারে অবস্থিত আল উদাইদ সামরিক ঘাঁটি ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির মুকুটমণি। 2 দশকেরও বেশি সময় ধরে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন যেদিকেই আঙুল তুলেছে ওয়াশিংটন, সেদিকেই আগুন ছুড়েছে এই ঘাঁটি থেকে। পারস্য উপসাগরীয় অঞ্চলে এটাই ছিল মার্কিনীদের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। সেই আল উদাইদ আজ কার্যত অকার্যকর। যুদ্ধের প্রথমার্ধেই ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ঘাঁটির কম্বাইন্ড ইয়ার্ড অপারেশন সেন্টারকে লক্ষ্য করে। মূল স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এমনকি যুদ্ধ শুরুর আগে ইরানের শক্তির আঁচ টের পেয়ে সেখান থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিয়েছিল মার্কিন বাহিনী। এই একটা তথ্যই বলে দেয় ভয়টা আসলে কার মনে বেশি ছিল। মেহিন নিউজ এজেন্সির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোও স্বীকার করছে সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 20টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরান। এপ্রিলের পর প্রায় 1 মাসেরও বেশি সময় যুদ্ধের মাঠ শান্ত ছিল, কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র আবার নতুন করে ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে হামলা চালালো। ভাবলেও হয়তো ঠান্ডা হয়ে বসে আছে তেহরান ঠান্ডা থাকার পাত্র নয়। পাল্টা জবাবে বাহরাইনে থাকা মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম সামরিক ঘাঁটিতে সতর্কতামূলক হামলা চালানোর দাবি করল তেহরান। বার্তাটা স্পষ্ট, খোঁচা দিলে জবাব পাবে, প্রতিটা খোঁচার জবাব দ্বিগুণ শক্তিতে। ইরানের আইআরজিসির সাবেক প্রধান ও সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র আবার সামরিক পথ বেছে নেয় কঠোর শাস্তির মুখোমুখি হবে। এবং সেই যুদ্ধের উত্তাপ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ থাকবে না। ভারত মহাসাগরে থাকা মার্কিন সামরিক স্থাপনা বাব আল মান্দা প্রণালী বন্ধ করে দেয়া, এমন সব কৌশলের কথা উল্লেখ করেছেন রেজাই, যা মার্কিন কর্তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। তার হিসাবে ইরানের হাতে এখন মাত্র 22% ক্ষেপণাস্ত্র অবশিষ্ট। কিন্তু এই সংখ্যাটা কতটা বিশ্বাসযোগ্য? ট্রাম্পের নিজের গোয়েন্দা সংস্থা CIA বলছে সম্পূর্ণ উল্টো কথা। সাম্প্রতিক যুদ্ধের পরপরই CIA এর প্রতিবেদনে উঠে এসেছে, তুমুল সামরিক সংঘাতের পরেও ইরানের মোট ক্ষেপণাস্ত্রের প্রায় 70% এখনো অক্ষত। এই মজুদ দিয়ে কয়েক মাস যাবৎ পূর্ণ যুদ্ধ চালিয়ে যেতে পারবে তেহরান। পশ্চিমা সমরবিদরাও একমত। তাদের অনুমান ইরানের হাতে এখনো প্রায় 1000 ক্ষেপণাস্ত্রের শক্তিশালী বহর মজুদ আছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনায়ও নির্ভুল হামলা চালানোর সক্ষমতা রাখে ইরান। তাহলে ট্রাম্পের 22% দাবি কি শুধুই মনস্তাত্ত্বিক যুদ্ধ? ইরানকে দুর্বল ভাবাতে চাইছেন, নিজের জনগণকেও বোঝাতে চাইছেন, হ্যাঁ আমরা ক্ষতি করেছি। বিশ্লেষকরা মনে করছেন ঠিক তাই।
দক্ষিণ ইসরায়েলের আকাশে যেন হঠাৎই আগুন জ্বলে উঠল। সাইরেন বেজে উঠল, মানুষ দৌড়াতে লাগলো আশ্রয়ের খোঁজে। আর ঠিক সেই মুহূর্তেই আকাশ চিরে নেমে এলো ক্ষেপণাস্ত্র। এটি কোনো সাধারণ হামলা নয়, এটি ছিল শক্তির ঘোষণা, প্রতিশোধের বার্তা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা তাদের চলমান ট্রু প্রমিস 4 অভিযানের ৭৩তম ধাপ শুরু করেছে। একসঙ্গে একাধিক শহরে আঘাত, ডিমোনা, আরাত, এলাত, বেয়ারশেবা, কিরিয়াত গাত। একটি সমন্বিত, পরিকল্পিত এবং ভয়ঙ্কর আক্রমণ। এই হামলার কেন্দ্রে ছিল উন্নত ক্ষেপণাস্ত্রের ঝড়। ব্যবহার করা হয়েছে ফাত্তা মিসাইল, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা উচ্চ গতিতে উড়ে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এর সঙ্গে ছিল গাদার মিসাইল এবং ইমাদ মিসাইল, দীর্ঘ পাল্লার শক্তিশালী অস্ত্র যা নির্ভুলভাবে গভীরে আঘাত হানতে সক্ষম। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও ছিল এই আক্রমণের অংশ। একটি পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধ, নিঃশব্দে শুরু, বিস্ফোরণে শেষ। সবচেয়ে আলোচিত লক্ষ্য ডিমোনা। এই শহরেই রয়েছে নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, ইসরায়েলের সবচেয়ে গোপনীয় পারমাণবিক গবেষণা কেন্দ্র। বছরের পর বছর ধরে রহস্যে ঢাকা এই স্থাপনায় হঠাৎ হয়ে উঠল যুদ্ধের কেন্দ্রবিন্দু। ইসরায়েলি সূত্র জানিয়েছে অন্তত ১৮০ জন আহত হয়েছে ডিমোনা ও আশেপাশের এলাকায়। কেউ শার্প নিয়ে বিদ্ধ, কেউ আতঙ্কে আহত, কেউ আশ্রয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেছে। রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্স, হাসপাতালে লম্বা লাইন, রাতের অন্ধকারে আলো জ্বলছে শুধু জরুরি কক্ষে। এই হামলার পেছনে রয়েছে প্রতিশোধের গল্প। ইরান বলছে তাদের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি আগে হামলা চালানো হয়েছিল। সেই আঘাতের জবাবেই তারা এবার সরাসরি আঘাত করেছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছাকাছি। যদিও আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ডিমোনার পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষতি বা তেজস্ক্রিয়তার প্রমাণ পাওয়া যায়নি, তবুও আতঙ্ক কমেনি, কারণ আঘাতের প্রতীকী গুরুত্ব বিশাল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যা একসময় ছিল অপ্রতিরোধ্য, সেই ঢাল এবার ভেদ হয়েছে বলে দাবি উঠছে। একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়া নতুন প্রশ্ন তুলছে আকাশ কি আর নিরাপদ? বেনিয়ামিন নেতানিয়াহু একে দেশের জন্য সবচেয়ে কঠিন রাতগুলোর একটি বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে পারমাণবিক স্থাপনায় হামলা পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ডিমোনা ১৯৫৮ সাল থেকে কার্যকর, ইসরায়েলের পারমাণবিক শক্তির প্রতীক। যদিও দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, তবুও বিশ্বব্যাপী ধারণা ভিন্ন। আর আজ সেই প্রতীকই সরাসরি নিশানায়। রাত নামছে দক্ষিণ ইসরায়েলে, কিন্তু অন্ধকারের চেয়েও ভারী হয়ে আছে অনিশ্চয়তা। এটি কি কেবল সীমিত প্রতিশোধ, নাকি শুরু হচ্ছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়? দুই টন ওজনের ক্ষেপণাস্ত্র, আকাশ চিরে ধেয়ে আসা আগুন, আর নিচে আতঙ্কে কাঁপছে ইসরায়েলি শহর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন এক নতুন মোড়। ইরান দাবি করেছে তারা এবার ইসরায়েলের উপর চালিয়েছে ৫৮তম দফার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC বলছে এই হামলায় তারা ব্যবহার করেছে অত্যাধুনিক ও নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র। শুধু সাধারণ মিসাইল নয়, ২ টন ওজনের ওয়ারহেড বহনকারী খোরামশার ক্ষেপণাস্ত্র ছিল এই আঘাতে। ইরান জানায় এই অভিযানে খোরামশার পাশাপাশি গদর, ফাতা, খেইবার শেকান, ফাতে ও কিয়াম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ছিল এক ঝাঁক বিধ্বংসী ড্রোন, অর্থাৎ আকাশে একসাথে নেমে আসা আগুনের ঝড়, মিসাইল আর ড্রোনের সমন্বিত আক্রমণ। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর নাহারিয়া, বেত শেমেশ, তেল আবিব, পশ্চিম কুদস। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও ছিল নিশানায়। ভিক্টোরিয়া, আলী আল সালেম, আল খার্জ, একটির পর একটি ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে তেহরান। এমনকি মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের অবস্থানেও হামলার কথা বলা হচ্ছে। এরপর কি হলো? ইসরায়েলের আকাশে বাজতে থাকে সাইরেন একটানা। তেল আবিব, আশদোদ, বাত ইয়াম, মোট ১৩৬টি স্থানে সতর্ক সংকেত। মানুষ ছুটছে বাংকারের দিকে, ভয় যেন প্রতিটি শ্বাসে। হিসাব বলছে প্রায় ৪৩,৩০,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেন একটি দেশ একসাথে মাটির নিচে লুকিয়ে পড়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সর্দার মুসাভি আমেরিকান জায়নবাদী শত্রুর বিরুদ্ধে অঞ্চল জুড়ে কার্যকর এবং শক্তিশালী হামলার এক নতুন পর্যায়ে ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, তেল আবিব এবং ওয়াশিংটনের অহংকারের মেরুদণ্ড রাস্তা ও চত্বরগুলোতে ভেঙে দেওয়া হবে।
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার নির্নিশানের আঘাতে একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো। উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী হামলার ফলে বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে, যা ক্লাস্টার বোমার আঘাতের চিহ্ন। একটি মিউনিশন একটি ট্রেন স্টেশনেও আঘাত হানে, এতে স্থাপনাটির ক্ষতি হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, তারা ইসরায়েলের পুলিশ সংশ্লিষ্ট সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরছে ইরান। তাদের দাবি, যুদ্ধের প্রথম সপ্তাহেই মার্কিন বাহিনী পড়েছে নজিরবিহীন ক্ষতির মুখে। তেহরানের গোয়েন্দা সূত্র বলছে, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছে, আহত 3000-এর বেশি। আরও বড় দাবি, মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রায় ফুরিয়ে আসছে। মাত্র 7 দিনে 153টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। 23টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস, 37টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত। এমনকি অঞ্চলে মোতায়েন করা মার্কিন অস্ত্র ভাণ্ডারের প্রায় 43% নাকি বিলীন হয়ে গেছে। একদিকে শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে দিচ্ছে ইরান, অন্যদিকে সেগুলো ঠেকাতে গিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। প্রতিটি আঘাত প্রতিহত করতে গিয়ে তাদের অস্ত্র ভাণ্ডার যেন দ্রুত খালি হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের অভ্যাসত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। প্রতিটি হামলা ঠেকাতে একের পর এক দামি ক্ষেপণাস্ত্র ছুটতে হচ্ছে। আর সেই কারণেই এখন বড় প্রশ্ন উঠছে, এই প্রতিরক্ষা অস্ত্র কতদিন চলবে? এই সংকট সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইউরোপেরই শক্তিশালী দেশ ফ্রান্সে। দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা সম্প্রতি জরুরি বৈঠকে বসেছেন, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল মোতায়েন রয়েছে। এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানের তথাকথিত কামিকাজে ড্রোন ভূপাতিত করা হচ্ছে। এই ড্রোনগুলো ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নত ক্ষেপণাস্ত্র মিকা মিসাইল। কিন্তু এখানেই বড় সমস্যা, একটি মিকা ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 6 থেকে 7 লাখ ইউরো। অন্যদিকে ইরানের অনেক ড্রোনের দাম কয়েক হাজার ডলার মাত্র। অর্থাৎ যুদ্ধের এই সমীকরণে প্রতিটি প্রতিরক্ষা আঘাতেই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ফলে ফ্রান্সের সামরিক বিশেষজ্ঞরা এখন বলছেন, এই ব্যয়বহুল প্রতিরক্ষা কৌশল দীর্ঘদিন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে সরবরাহ দিতে পারছে না। এই সংকট শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশও একই সমস্যার মুখোমুখি। বিশেষ করে কাতার, আরব আমিরাত, সৌদি আরবে মোতায়েন করা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এই দেশগুলোতে ব্যবহৃত হচ্ছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, কিন্তু প্রতিটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে খরচ হচ্ছে 30 থেকে 60 লাখ ডলার। অর্থাৎ সস্তা ড্রোন ঠেকাতে কোটি কোটি ডলারের অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। যুদ্ধের এই অসম ব্যয়ের কারণে পশ্চিমা দেশগুলোর অস্ত্রাগারে দ্রুত টান পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনও অফুরন্ত অস্ত্র রয়েছে। তার ভাষায়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় প্রতিরক্ষা জোরদার করতে পারবে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে মাঠের বাস্তবতা এত সহজ নয়। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও বড় ধরনের চাপের মুখে পড়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে বলে গুঞ্জন উঠেছে। যদিও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। এই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন নতুন কৌশল নিচ্ছে। বিশ্বের অন্য অঞ্চলে মোতায়েন করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা এই ব্যবস্থার একটি বড় অংশ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। এদিকে ইরান নিজস্ব শক্তির ওপর ভর করে আরও বড় দাবি করছে। তাদের বক্তব্য অনুযায়ী, দেশের বিভিন্ন ভূগর্ভস্থ ঘাঁটি ও সুড়ঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এই অস্ত্র ভাণ্ডারের অনেকটাই এখনও ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে তেহরান। ফলে যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। ব্রেকফাস্ট চলাকালীন বেজে উঠল সাইরেন, প্রাণ বাঁচাতে দৌড় ইসরায়েলের বাংকারে বুক। তেল আভিভে ব্রেকফাস্ট টেবিলে চলছিল খাওয়া দাওয়া, হঠাৎই বেজে উঠল সাইরেন, মোবাইলে এল অ্যালার্ট। প্রাণ বাঁচাতে বাংকারের দিকে ছুটলেন ইসরায়েলিরা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে যে তারা উপসাগরীয় এলাকার বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে তারা কমপক্ষে 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা করেছে। দলটি আরও জানিয়েছে যে এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন এতে বেসামরিক মানুষের প্রাণহানি কমানো সম্ভব হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ল্যাভরভ সতর্ক করেন এই সংঘাত ছড়িয়ে পড়লে উপসাগরীয় দেশগুলো বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন চলমান উত্তেজনা থেকে ইরানের কোনো লাভ হচ্ছে না। ল্যাভরভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন ওয়াশিংটন ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছে এবং মনে করছে বর্তমান নেতৃত্বের অস্তিত্ব থাকার অধিকার নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যে হামলা চালিয়েছে সেটাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মূল্যায়ন করেছে তেহরানের সবচেয়ে শক্তিধর দুই কূটনৈতিক মিত্র চীন ও রাশিয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলাটা মানবিকতার সমস্ত আদর্শের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন বল প্রয়োগে কখনো টেকসই সমাধান নিয়ে আসে না। মস্কো ও বেইজিং এর সঙ্গে ইরানের একাধিক চুক্তি রয়েছে, তারা যৌথভাবে নৌ মহড়াও চালায়। কিন্তু ইরানের প্রতি এত পক্ষপাতমূলক কথাবার্তা বললেও সামরিক সহায়তা দেওয়ার কোনো আগ্রহ চীন কিংবা রাশিয়ার পক্ষ থেকে আসেনি। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সাবেক মহাপরিচালক আন্দ্রে কোর্তুনভ বলেন 2024 সালে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া যে চুক্তি করেছে সেটাকে বরং প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখা যেতে পারে। মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি আল জাজিরাকে বলেন ওই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার যে কোনো সংঘাতে রাশিয়া পাশে দাঁড়াতে বাধ্য থাকবে। কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে শুধু এটুকুই বলা আছে দুই পক্ষের কেউ সংঘাতে জড়ালে অন্য পক্ষ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। কোর্তুনভ মনে করেন ইরানের সমর্থনে রাশিয়ার সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম, কারণ এতে ঝুঁকি খুব বেশি। জাহাজ ট্র্যাকিং পরিষেবা কেপলারের হিসাব অনুযায়ী ইরানের বার্ষিক অপরিশোধিত তেল রপ্তানির 87.2% যায় চীনে, যা তেহরানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু চীনের বিশ্ব বাণিজ্যে তেহরানের অংশ একেবারেই সামান্য। সিঙ্গাপুরের নাইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির পাবলিক পলিসি অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স প্রোগ্রামের সহযোগী অধ্যাপক দিলা লোন বলেন ইরান বিষয়ে চীনের ভূমিকা এখন রক্ষাকর্তার ভূমিকায় রূপ নিয়েছে। তারা তাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করছে যেন একটি আঞ্চলিক বিপর্যয় রোধ করা যায়, কারণ এই বিপর্যয় চীনের আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থকে হুমকিতে ফেলতে পারে। বিস্ফোরণের শব্দে কাঁপছে শহর, আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ। আর ঠিক সেই সময়ে নতুন এক দৃশ্য দেখা গেল। ইরানের পাশে এসে দাঁড়ালো রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে ইরানকে সাহায্য করা প্রথম দেশ হিসেবে সামনে এলো রাশিয়া। ক্রেমলিনের নির্দেশে একটি বিশেষ রুশ পরিবহন বিমান 13 টন জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ নিয়ে ইতিমধ্যে গন্তব্যে পৌঁছেছে। এই সহায়তার লক্ষ্য একটাই, যুদ্ধের মধ্যে সংকটে পড়া ইরানের হাসপাতালগুলোকে কিছুটা স্বস্তি দেয়া। কয়েক সপ্তাহ ধরে টানা বোমা হামলায় ইরানের অনেক শহরে হাসপাতালগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। আহত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু চিকিৎসা সরঞ্জাম কমে যাচ্ছে। সেই কঠিন সময়েই রাশিয়ার এই সহায়তা যেন জরুরি এক জীবনরেখা হয়ে উঠেছে। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে তাদের একটি বিশেষ I-76 পরিবহন বিমান এই ত্রাণ বহন করে নিয়ে যায়। বিমানটি প্রথমে অবতরণ করে আজারবাইজানে, এরপর সেখান থেকে সড়ক পথে চিকিৎসা সরঞ্জামগুলো ইরানে পৌঁছে দেওয়া হয়। এইসব সরঞ্জাম গ্রহণ করে ইরানের ত্রাণ সংস্থা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তেহরানের পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধের পরই এই সহায়তা পাঠানো হয়েছে। টানা বোমাবর্ষণে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন, ফলে দেশের চিকিৎসা ব্যবস্থা তীব্র চাপের মুখে পড়েছে। এই সংঘাত শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। তারপর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর এসেছে। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর পর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। নতুন নেতৃত্বে উঠে আসে তার ছেলে মুস্তফা খামেনির নাম। এই ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে মস্কো। ফলে অনেক বিশ্লেষক বলছেন ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক এখন আরও শক্তিশালী হয়ে উঠছে।
এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে সমুদ্রপথেও। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের মধ্য দিয়ে যে স্থলপথ রয়েছে সেটি এখন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের মধ্য দিয়ে যে স্থলপথ রয়েছে সেটি এখন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যুদ্ধের উত্তাপ এখানেই থেমে নেই। এবার নতুন এক হুমকি শোনা গেল তেহরান থেকে। ইরান ঘোষণা দিয়েছে প্রয়োজনে তারা ইউক্রেনেও হামলা চালাতে পারে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, ইসরায়েলকে ড্রোন ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সহায়তা করছে ইউক্রেন, আর এর মাধ্যমে কিয়েভ কার্যত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জড়িয়ে পড়েছে। আজিজি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, ইউক্রেন এখন সেই সংঘাতের একটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই আত্মরক্ষার অধিকার ব্যবহার করে ইরান ইউক্রেনের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। তিনি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন, যেখানে আত্মরক্ষার অধিকার স্বীকৃত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সক্রিয় ভূমিকা দেখাচ্ছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সম্পদ রক্ষায় সাহায্যের জন্য ওয়াশিংটন কিয়েভের কাছে সহায়তা চেয়েছে। ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। অপারেশন এপিক ফিউরি চলাকালীন বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় 2টি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। ইরান দাবি করেছে তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং 2টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটির একটি হল ভূমধ্যসাগরের উপকূলের কাছে ইয়াভানার কাছে অবস্থিত পালমাহিম বিমান ঘাঁটি, অন্যটি দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি। তবে ইরান এখনও তাদের এই হামলার কোনো প্রমাণ প্রকাশ করেনি। তেহরান বলছে, এই ড্রোন হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবেই চালানো হয়েছে, অর্থাৎ সংঘাত এখন আর থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। এই উত্তেজনার মধ্যেই আরেকটি ঘটনা সামনে এসেছে। লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের রামলা শহরে অবস্থিত হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি রেকাভাম বেস নামেও পরিচিত। আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বেইত শেমেশের কাছে আইলা ভ্যালিতে থাকা একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্র রামলা শহরে আঘাত করে একটি ডে কেয়ার কেন্দ্রের ক্ষতি করেছে। এতে অন্তত 14 জন হালকা আহত হয়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করে আইলা ভ্যালির স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র। এতে অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং আরও 2 জন আহত হয়েছে। তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে মোট 179 জন আহত হয়েছে। তাদের বেশিরভাগের আঘাত গুরুতর নয়। এই নতুন আহতদের যোগ হয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 2745 জনে। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের মূল্য দিন দিন বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেসে জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $11.3 বিলিয়ন। তবে কর্মকর্তারা বলেছেন এটি মোট ব্যয়ের সম্পূর্ণ হিসাব নয়। কংগ্রেস সদস্যরা যুদ্ধের খরচ ও পরিকল্পনা নিয়ে আরও স্বচ্ছতা দাবি করায় এই প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে। হোয়াইট হাউস শিগগিরই কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারে। কিছু কর্মকর্তা মনে করছেন সেই অঙ্ক $50 বিলিয়ন পর্যন্ত হতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তার জবাব দেওয়া হবে এবং অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মোস্তফা খামেনি আরও বলেন, শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের এই সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আক্রমণের মুখে দেশকে অধীন বা বিভক্ত হতে দেয়নি সামরিক বাহিনী। তিনি বলেন, আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে, তখন সাহসী যোদ্ধারা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলেও দাগে আনতে পারছে না ইরানকে। একাই ট্রাম্প নেতানিয়াহুর ঘুম হারাম করে দিয়েছে আইআরজিসি। ড্রোনের গর্জন, ক্ষেপণাস্ত্রের ছায়া আর উত্তপ্ত তেলের বাজার, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার মাঝেই নতুন বিস্ফোরক দাবি তুলেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তার ভাষায়, ইরানের সামরিক কৌশলের পেছনে কাজ করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাত। ঘটনার সূত্রপাত ইরাকের উত্তরাঞ্চলের শহর ইরবিলে। সেখানে পশ্চিমা বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। হামলার পর উত্তর পশ্চিম লন্ডনে ব্রিটিশ সামরিক সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন হিলি। বৈঠকের পর তিনি সাংবাদিকদের সামনে যে কথা বলেন তা নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক রাজনীতিতে। হিলির দাবি, ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলো এখন ক্রমেই রুশ কৌশল অনুসরণ করছে। বিশেষ করে ড্রোন যুদ্ধের ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। তার বক্তব্য অনুযায়ী, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দিতে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে 2000-এর বেশি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনই ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করছে। ব্রিটিশ জয়েন্ট অপারেশনসের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি জানান, রাশিয়া হয়তো সরাসরি যুদ্ধে নেই, কিন্তু কৌশলগত পরামর্শ দিয়ে ইরানকে সহায়তা করছে। তার মতে, ইরানি ড্রোন অপারেটররা এখন অনেক নিচ দিয়ে ড্রোন উড়াচ্ছে, ফলে রাডারের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সহজ হচ্ছে। এই নতুন কৌশল পশ্চিমা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই উত্তেজনার মধ্যে ইরবিল এর পশ্চিমা সামরিক ঘাঁটিতে একাধিক ড্রোন আঘাত হানে। সেখানে ব্রিটিশ সেনাও মোতায়েন ছিল। তবে ব্রিটিশ কাউন্টার ড্রোন টিম দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়। কোনো ব্রিটিশ সেনা হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু ঘটনাটি পশ্চিমা সামরিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, পুতিনের গোপন হাত যে এই কৌশলের পেছনে থাকতে পারে তাতে অবাক হওয়ার কিছু নেই। তার যুদ্ধের কারণে তেলের দাম যত বাড়ছে ততই লাভবান হচ্ছে রাশিয়া। সেই অতিরিক্ত অর্থই ইউক্রেন যুদ্ধে মস্কোর জন্য বড় অর্থের উৎস হয়ে উঠছে। অন্যদিকে তেহরানও কঠোর অবস্থান বজায় রেখেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যীয় মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলা চলতেই থাকবে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, ফলে এখানকার উত্তেজনা সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইতিমধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে ভিন্ন সুরে কথা বলেছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক হওয়ায় এই উচ্চ মূল্য থেকে দেশটি বিপুল অর্থ আয় করছে। এই মন্তব্যের জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। তিনি কড়া ভাষায় বলেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু কয়েকটি টুইট দিয়ে জেতা যায় না। আপনার এই ভুল হিসাবের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত আমরা থামব না। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে। আইআরজিসি জানিয়েছে, এই হামলায় ব্যবহার করা হয়েছে দুটি শক্তিশালী অস্ত্র। একটি হলো গাদার 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালাইয়ে ক্রুজ মিসাইল। গাদার 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালাইয়ে ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে, শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়। ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো, ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। আইআরজিসির দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটা ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। আইআরজিসি দাবি করছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত, সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে ইয়ার রেইডের সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। আগে ইরান অনেক সময় হামলার আগে সতর্কবার্তা দিত, কখনো শুধু প্রতীকী বা সম্মান রক্ষার জন্য ছোট হামলা চালাতো। কিন্তু এবার সেই ধারা বদলে গেছে। সম্প্রতি কাতারের আল উদেদ ঘাঁটির একটি অত্যাধুনিক আগাম সতর্কবার্তা রাডার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি করেছে ইরান। এছাড়া কুয়েতের আরিফজান ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থাতেও হামলা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ড্রোন হামলার ক্ষেত্রে। আগে ইরানের বেশিরভাগ ড্রোন আক্রমণ ইসরায়েলের দিকে যেত, কিন্তু এবার তারা কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে থাকা মার্কিন মিত্র ও সামরিক সম্পদের দিকে হাজার হাজার সস্তা ড্রোন ছুড়েছে। অল্প সময়েই এক জিনিস পরিষ্কার হয়ে উঠছে, ইরানের সামরিক বাহিনী খুব দ্রুত যুদ্ধের বাস্তবতা বুঝে কৌশল বদলে ফেলছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এগিয়ে আছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ভেতরের অনেক কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে পড়ে ইরান পিছু হটেনি, বরং নতুন কৌশল নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান খুব হিসাব করে লক্ষ্য ঠিক করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে তারা মূলত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে টার্গেট করছে, কারণ এসব ব্যবস্থাই মার্কিন ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দেয়। এই কৌশলের একটি বড় উদাহরণ দেখা গেছে ইরাকে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন এমন একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইরাকের ইরবিল শহরের সেই হামলা শুধু ধ্বংসই করেনি, বরং একটি বার্তাও দিয়েছে। পেন্টাগন তার সেনাদের কোথায় রাখছে সেই তথ্য তেহরানের কাছে পৌঁছে যাচ্ছে। 3 জন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান হয়তো বুঝে গেছে যে সরাসরি শক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমান হওয়া কঠিন, কিন্তু তারা মনে করছে এই বিশাল সামরিক চাপের মধ্যেও যদি টিকে থাকা যায়, সেটাই রাজনৈতিকভাবে বড় বিজয় হয়ে উঠবে। তাই এখন ইরান সরাসরি শক্তি দেখানোর বদলে প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করছে। বিশেষ করে সেই সব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হচ্ছে, যেগুলো এই অঞ্চলে মার্কিন সেনা ও সামরিক সম্পদ রক্ষায় ব্যবহার করা হয়। গত বছরের জুনে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ভাণ্ডারে বড় চাপ তৈরি হয়েছিল। একটি প্রতিবেদনে বলা হয়, সেই সময় যুক্তরাষ্ট্র তাদের মোট থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 20 থেকে 50% ব্যবহার করে ফেলেছিল। যদি এবার যুক্তরাষ্ট্রের মজুদ কমে যায়, তাহলে ইরান হয়তো আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন সামরিক নেতৃত্ব বিষয়টি স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, ইরান সত্যিই তাদের কৌশল বদলাচ্ছে, তবে নিরাপত্তার কারণে তিনি বিস্তারিত কিছু জানাননি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, ইরানের এমন তীব্র প্রতিক্রিয়া তারা আগে ভাবেনি। পেন্টাগনের ভেতরে উদ্বেগ রয়ে গেছে, কারণ তারা এখনও নিশ্চিত নয় ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র কোথায় আছে। অনেক বিশেষজ্ঞের আশঙ্কা, ইরান হয়তো তাদের সবচেয়ে উন্নত ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহারই করেনি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধের শুরুতেই দেশের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবর ছড়ালেও ইরান ভেঙে পড়েনি।